নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার গড়তে চলেছে এবং এনডিএর বৈঠক হয়ে গেল, তারপরে এনডির বৈঠক হয়ে গেল। এনডির বৈঠকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, একনাথ শিন্ডে, অজিত পাওয়ার, চিরাগ পাসওয়ান সবাই থাকলেন এবং সেই বৈঠকে শেষ পর্যন্ত ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যে শপথ হবেন, তাকে যে নেতা হিসেবে আগামী এনডিএর তরফ থেকে তাকে নমিনেট করা হবে, ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে। 7 তারিখ সম্ভবত ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে, দ্রৌপদী মুর্মুর কাছে যাওয়া হবে। 8 তারিখ সেন্ট্রাল হলে মিটিং হবে, সেখান থেকে নরেন্দ্র মোদীকে দলনেতা হিসেবে নমিনেট করা হবে এবং তারপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বা এনডিএর জোট সরাসরি ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি পেশ করবে এবং তারপর সরকার শপথ নেবে। এই যে ঘটনাক্রম ঘটছে, এই ঘটনাক্রমে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্যারালাল ঘটনাক্রমকে কিন্তু বাজারে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আপনারা সবাই বুঝেছেন যে ইন্ডি জোটের বৈঠক খুব গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে রাহুল গান্ধী, সোনিয়া ভদ্রা, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা ভদ্রা এরা সবাই থাকলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হলো। সমস্ত সিপিআই, এমএল, সিপিআই, সিপিএম সবাই মিলে ইন্ডি জোটের বৈঠক করলো এবং সেই বৈঠক থেকে পরবর্তী স্ট্র্যাটেজি কীভাবে চলবো, এখন সরকার গড়তে আমরা দাবি জানাবো কি না, কাকে কাকে আমরা যোগাযোগ রাখবো, কাকে কাকে আমরা প্রস্তাব দেবো, মানে সলা পরামর্শ করা যে আমরা একটা ফর্মিডেবল অ্যালায়েন্স করেছি, 230-এর কাছাকাছি, 232-এর কাছাকাছি আমাদের সংখ্যা আছে, সব মিলিয়ে ফলত আমরা চেষ্টা করব সরকারে ঢুকতে, সরকারটা ছিনিয়ে নিতে। কিন্তু সেই সুযোগ কি বিজেপি দেবে? টান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুটো খুব ইন্টারেস্টিং ঘটনা আমার মনে হলো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে নতুন বাংলায় আসা দরকার। প্রথম কথা দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে সত্যি কথা বলতে নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে যদি ইন্ডি জোট কোনো দিন সরকারে আসে, কে প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারে? এবং স্বাভাবিকভাবে কংগ্রেস যখন 99টি আসন পেয়েছে, কংগ্রেস দলনেতার সভাপতির নাম যখন মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী যখন প্রত্যেকটা বৈঠক অ্যাটেন্ড করছেন এবং এই জয়টাকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা হিসেবে দেখানো হচ্ছে, যেখানে 50-এর কাছাকাছি কংগ্রেসের আসন সংখ্যা ছিল, সেটা 99-এ পৌঁছে গেছে। ফলে রাহুল গান্ধীর এই পরিশ্রমটাই আলটিমেটলি রেজাল্ট দিয়েছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে রাহুল গান্ধী দক্ষিণে ওয়ার্নারে জিতেছেন এবং এদিকে রায়বেরিলিতে জিতেছেন উত্তরপ্রদেশে। প্রায় 3 লাখ, 3.5 লাখ ভোটের মার্জিনে দুটো লোকসভা কেন্দ্রেই রাহুল গান্ধী জিতেছেন। ফলত শেষ পর্যন্ত সেটা শেষ সিদ্ধান্তও জানিয়েছেন যে তিনি কেরলের সিটটা সম্ভবত ছেড়ে দিচ্ছেন এবং রায়বেরিলিতে থাকছেন উত্তরপ্রদেশের মাটিটা চাষ করার জন্য। এইরকম একটা আবহে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে রাহুল গান্ধী ইন্ডি জোটের নেতৃত্বটা দেবেন, এটা খুব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এবং সেই জন্যই কংগ্রেস সেখানে দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গে তার বাড়িতে বৈঠক ডেকেছেন। লক্ষ্য করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন। আমি দুটো খুব ইন্টারেস্টিং জিনিস যেটা বলতে গিয়েছিলাম আপনাদের নজর করলাম। প্রথম কথা হচ্ছে আগলি বার প্রাইম মিনিস্টার, দিদি প্রাইম মিনিস্টার হোগা, যে স্লোগানটাই বাংলা থেকে তার সোশ্যাল মিডিয়ার লোকজনকে দিয়ে তোলা হয়েছিল যে পরের বার বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা 2019-এও ছড়ানো হয়েছিল, 2024-এর আগেও ছড়ানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাহলে সেটা আর কী হলো? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার জায়গা হলো না। তার কারণ নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন। আবার নরেন্দ্র মোদী যদি কোনো কারণে ইন্ডি জোট কোনো না কোনোভাবে জোট তৈরি করে তারা যদি ক্ষমতায় চলে যায়, সেখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার জন্য একবারও বিবেচিত হবে না। যদিও সেটা অলিক স্বপ্ন যে ইন্ডি জোটের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা, কিন্তু যাই হোক, তাহলে আলটিমেটলি কী রইলেন? মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা দূরে রইলেন প্রধানমন্ত্রীর চেয়ার থেকে। এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত ইগো আমরা জানি, তাতে ফলত সেটাতে তিনি কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন যে অনেক স্বপ্ন ছিল একবার গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসে, সেটা তো আর হলো না। এটা এক। দ্বিতীয় যে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা আপনাদের কাছে বলবো যে দেখুন, কংগ্রেস 99টা আসন পেয়ে যাওয়াতে স্বাভাবিকভাবে ইন্ডি জোটের সবথেকে বড় পার্টনার এবং সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়ে গেছে সমাজবাদী পার্টি, তারা 33টা আসন পেয়ে গেছে। থার্ড লার্জেস্ট পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। থার্ড লার্জেস্ট নয়, মানে প্র্যাকটিক্যালি কংগ্রেসের পর সমাজবাদী পার্টি এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 29 এবং তারপর বোধহয় ডিএমকে 22, এরকম কিছু একটা আছে। প্রশ্নটা যেটা হলো আজকের দিনে দাঁড়িয়ে, যে তথ্যটা আপনাদের কাছে আমার পেশ করা দরকার, সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এই অঙ্কটা কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্ব মেনে নেবেন?
কেন কংগ্রেসের নেতৃত্বকে ঘেঁটে দেওয়া, ইন্ডি জোটের নেতৃত্বটাকে ঘেঁটে দিয়ে নীতিশ কুমারকে ইন্ডি জোট থেকে বাইরে করে দেওয়া, এই পরিকল্পনাটা ছিল মমতা এবং কেজরিওয়ালের। একটু ভালো করে খেয়াল করে দেখুন, দুজনে মমতা কেজরিওয়াল নিজেদের মধ্যে মিটিং করেন, তারপর উদ্ধব ঠাকরের সঙ্গে মিটিং করেন, করে গিয়ে ইন্ডি জোটের বৈঠকে আচমকা নীতিশ কুমারের নামটা প্রস্তাব করে দেন এবং দিয়ে তাকে সভাপতির দায়িত্ব মানে মল্লিকার্জুন খাড়গের নামটা প্রস্তাব করে দেন। তাতে নীতিশ কুমারের ইচ্ছে ছিল ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার, ফলে সেই নীতিশ কুমার কিন্তু স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে গিয়ে ইন্ডি জোট থেকে বেরিয়ে গেলেন। ইন্ডি জোটটাকে ঘেঁটে দেওয়ার এই কাজটা যে দুজন করেছেন, একজন মমতা, একজন কেজরিওয়াল এখন মাটিতে গড়াউড়ি খাচ্ছেন তিহার জেলে, 3টে মাত্র আসন হয়েছে, দিল্লি সাফ। এই পরিস্থিতি দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কেজরিওয়ালবিহীন ইন্ডি জোটের বৈঠকে থাকতে হবে। এইখানে একটা খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে যেটা আপনাদের বলা দরকার। গত পরশু দিন মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর যখন সাংবাদিক সম্মেলন করছেন, সেখানে আচমকা অখিলেশ যাদব সম্বন্ধে একটা কথা বলেন, বলে অখিলেশ এরপরে উত্তরপ্রদেশের দায়িত্ব পাবে, উত্তরপ্রদেশের ক্ষমতায় আসবে, মানে খুব অখিলেশ করা শুরু করেছেন। পেছনে অঙ্কটা হচ্ছে, আপনাদের কাছে বলি, যে কোনো মূল্যে হোক তেজস্বী যাদব কিন্তু এখন মমতা করবেন না, দিদি করবেন না। তেজস্বী থাকার চেষ্টা করবেন কংগ্রেসের সঙ্গে, কারণ বিহারে তার একটা স্টেক আছে কংগ্রেসের সঙ্গে। আর সর্বভারতীয় ক্ষেত্রে যেহেতু রাহুল গান্ধী 99টা সিট কংগ্রেস পেয়ে গেছে, ফলত স্বাভাবিকভাবে তারা সেইখানে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা তৈরি হবে সেটা তেজস্বী যাদব বিহারের মাটি থেকে গিয়ে কংগ্রেসের পাশে চলে যাবেন। স্ট্যালিনও কংগ্রেসের সঙ্গে ছিলেন, কংগ্রেসে থাকবেন, কংগ্রেসের সঙ্গে থাকবেন। এইখানে দাঁড়িয়ে মমতা কিন্তু একটু নিঃসঙ্গতা ফিল করবেন, কিন্তু মমতার হাত ধরার চেষ্টা করবেন অখিলেশের, তার কারণ অখিলেশের সঙ্গে তার একটা ইকুয়েশন আছে। অখিলেশের প্রচারে গিয়েছেন, উত্তরপ্রদেশের প্রচারে গিয়েছিলেন, অখিলেশের সঙ্গে তার একটা পলিটিক্যাল খুব ভালো সম্পর্ক আছে। ফলে ইন্ডি জোটের মধ্যে মমতা অখিলেশ একটা আলাদা ব্লক হবে। এরা চেষ্টা করবে ইন্ডি জোটকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার, অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বটাকে ব্যাঘাত ঘটানো। কেন মমতা কিছুতেই কংগ্রেস থেকে বেরিয়ে এসে কংগ্রেসকে ভেঙেই তো তৈরি তৃণমূল কংগ্রেস। মমতা আপনারা খেয়াল করে দেখবেন সাম্প্রতিককালে কোনো দিন কখনো কংগ্রেসের নেতৃত্বটাকে মেনে নিতে পারেননি, ডমিনেট করার চেষ্টা করেছেন, ভাগ করে দেওয়ার চেষ্টা করেছেন। ইন্ডি জোটের পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ হবেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তো আলোচনা করা উচিত ছিল। কেজরিওয়ালের সঙ্গে উদ্ধব ঠাকরের সঙ্গে প্ল্যান করছিলেন বসে দিল্লিতে, কেজরিওয়ালের বাড়িতে বসে অঙ্ক করছিলেন, করে গিয়ে কংগ্রেসকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীদের না বলে আচমকা তার নামটা প্লেস করে দিলেন, যে মল্লিকার্জুন খাড়গের নামটা প্লেস করে দিলেন। এর মধ্যে যে শঠতা ছিল, ধূর্ততা ছিল, সেইটা কিন্তু কংগ্রেস নেতৃত্ব ভালোভাবে মেনে নেননি। কংগ্রেসের সঙ্গে আপাত দৃষ্টিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার খুব ভালো ব্যক্তিগত স্তরের সম্পর্ক থাকলেও রাহুল গান্ধীকে মমতা কোনোদিনই পছন্দ করে না। কুহু বলে ডাক দিয়েছিলেন, রাহুল গান্ধীকে ব্যঙ্গ করতেন, বিদ্রূপ করতেন। আসলে মমতা কোনো একটা জায়গায় রাহুল গান্ধীকে মনে করতেন তার কম্পিটিটার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসতে গেলে রাহুলই আমার অবস্ট্রাকশন তৈরি করবে। এবারের ভোটে কংগ্রেস যদি 50-এর কমে থাকতো, 40-45-এ থাকতো, মমতার অনেক অ্যাডভান্টেজ হতো। রাহুল কংগ্রেসের নেতৃত্বে যেহেতু 99টা আসন পেয়ে গেছে, স্বাভাবিকভাবে এখন কংগ্রেসকে ডমিনেট করার জায়গাটা মমতা কিছুটা দুর্বল হয়ে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে গত পরশুদিন যখন প্রেস কনফারেন্স করছেন, যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা কংগ্রেস নেতৃত্বে, বললো আমরা কংগ্রেচুলেট করেছি, এখনও ডাক পাইনি, যদি ডাক পাই তখন দরকারে অভিষেক যাবে, এসব কথা বলেছেন। অর্থাৎ কংগ্রেস যে তাকে সাদাসাদি করেনি সেটা কিন্তু এক্সপোজড হয়ে গিয়েছিল। কোনো একটা জায়গায় যন্ত্রণা, একে তো প্রধানমন্ত্রী চেয়ার দূরে চলে গেল, আর দ্বিতীয়ত হচ্ছে ইন্ডি জোটেও কংগ্রেস 99 পেয়ে ইন্ডি জোটে কমপ্লিট নেতৃত্বটা নিয়ে নিল। গতকাল আমরা দেখলাম ইন্ডি জোটে যখন বৈঠক মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হচ্ছে, মা ছেলে মেয়ে সব একসঙ্গে ঢুকছে, মানে সপরিবারে ঢুকছে। আমার খালি মনে ছিল রবার্ট ভাড্রা শুধু ঢোকা বাকি আছে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা ভাড্রা, রাহুল গান্ধী সবাই মিলে ঢুকছেন, একটা পুরো পরিবার ঢুকছে। সেখানে দাঁড়িয়ে মমতা কলকাতায় বসে আছে। অভিষেককে পাঠিয়ে অবশ্য প্রিয়াঙ্কার পাশে বসিয়েছিলেন, সেটাও দেখলাম আমরা। যাই হোক, রাজনীতির এই ইন্টারেস্টিং পর্যায়ে দাঁড়িয়ে আমার একটা অবজারভেশন আছে, এটা আমার মনে হলো আপনাদের বলা দরকার। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ইন্ডি জোটের এই পর্বেও ইন্ডি জোটকে ঘাঁটবেন, কংগ্রেস বিরোধিতার লাইনটাকে রাখার চেষ্টা করবেন, রাহুল গান্ধীকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, বাইরে আপাত দৃষ্টিতে একটা ভালো সম্পর্ক রেখেও কিন্তু মারপ্যাচ করবেন না, এটা যাওয়া উচিত না, হয়তো ইন্ডি জোট একটা বৈঠকে সিদ্ধান্ত নিল এটা করব,
অভিষেককে দিয়ে বলে না এটা করা যাবে না, আমরা এটাকে সমর্থন করছি। এইটা করে নরেন্দ্র মোদীর কাছে একটা বার্গেনিংয়ের দরজা খোলার চেষ্টা করবেন। বার্গেনিং বলতে তার টাকা পয়সা, বেসিক্যালি টাকা পয়সাটা তো ভালো চেনেন, ফলে টাকা পয়সার ডিলগুলো করার চেষ্টা করবেন, যাতে পশ্চিমবঙ্গের জন্য এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই। যেমন প্রণব মুখার্জির সঙ্গে মনিটোরিয়াম নিয়ে ডিল করার চেষ্টা করেছেন, প্রণব মুখার্জি রাজি হয়নি। ঠিক সেই ধরনের কাজগুলো করবেন। অর্থাৎ ইন্ডি জোটের মধ্যে আরেকটা ব্লক হবে, যে ব্লকের মমতা এবং এই অখিলেশ যাদব, কেন অখিলেশ যাদবের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো নয়, ফলে মমতা অখিলেশ একটা টিম করে ইন্ডি ব্লককে আবার নতুন করে ঘেটে মমতা নিজের চেষ্টা করবেন দিল্লির সঙ্গে বার্গেনিংয়ের দরজাটা খুলতে। কেন বার্গেনিং পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই পিএইচডি, ওটা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, ওটা অরিজিনাল পিএইচডি। ফলে সেই বার্গেনিং পলিটিক্সটা করার জন্য মমতা এবার ইন্ডিজোটকে নতুন করে ঘাঁটবেন, আর ঘেঁটে নিজের পলিটিক্যাল ইন্টারেস্টটা বা নিজের ওয়েস্ট বেঙ্গল ইন্টারেস্টে অন্যায় কিছু দাবি দেওয়া নরেন্দ্র মোদীর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। সব দিকেই আমার মনে হয়েছে এটা খুব ইন্টারেস্টিং দিকে গিয়ে পৌঁছেছে। চেয়ে দেখছেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সেটা তাকে দেখতে হবে, মানতে হবে, এবং ইন্ডিজোটে রাহুল গান্ধীর নেতৃত্বটাও মানতে হবে। একসঙ্গে তিনটে খাড়া একজন ভদ্রমহিলার উপর আর কত সহ্য করবেন? যদিও 29টা আসন পেয়েছেন, সেটাই তার সান্ত্বনা পুরস্কার, কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে মমতা চেষ্টা করবেন প্রাসঙ্গিকতা খুঁজতে, খুব বেশি পাবেন বলে মনে হয় না।